আসসালামু আলাইকুম। তো তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ভালো বলতে মানুষের জীবনে ভালো মন্দ মিলিয়ে। তো থাম্বনেল দেখে হয়তো বুঝতেছো তোমরা যে এতদিন ভিডিও কি জন্য দিইনি বা আজকে কি বলতে চাচ্ছি। মূলত আজকে বুধবার, গত বুধবার 7 তারিখ এই সময়ে মনিকে আমরা জানাজার উদ্দেশ্যে নিয়ে যাই এবং মনি বলতে আমার কিন্তু নানু লাগে, যাকে আমি মনি বলি। তো মানে আমাদের বাসায় আমরা ভাইরা যারা আছি, মনির নাতিরা যারা আছে, নাতি নাতকুর যারা আছে, আমরা সবাই আদর করে মনিকে আমরা মনি বলে ডাকতাম। কেউ দাদি, কেউ নানু বলতো না, সবাই আমরা মনি বলতাম। তো নানু বাসা বা নানু জিনিসটা একটা আদরের জায়গা, একটা ভালোবাসার জায়গা। তো কেউ ভাবতে পারি না এত আগে চলে যাবে। আমার নানা, আমি যাকে দুস্থ ভাই বলে, সে চলে গেছে 2016 সালে। তো এতদিন ওই টাইমে অনেকটাই ছোট ছিলাম, এখন যেরকম বড় তার চেয়ে অনেকেই ছোট ছিলাম। তো প্রায় 9 বছর আগের কথা, 8-9 বছর আগের কথা। তখনকার তখন নানু যে চলে যায়, দুস্থ ভাই যে চলে যায়, হয়তো ওইটা আমাদের এত খারাপ লাগে না, কারণ মনে ছিল, তাকে দেখে ভুলে রইছি, বা সে আমাদের ওরকম আদর দিয়ে ভুলায় রাখছিল সবাইকে। কিন্তু যত বড় হয়েছি, বড় সময়টা মনির সাথে কাটাইছি। তো এখন হঠাৎ করে মনি যে চলে গেছে, এটা আমরা কেউ মানতে পারতেছি না। আমার এখনো মনে হয়, আমি আমার মনির রুমে যদি যাই, হয়তোবা দেখবো সে বসে রয়েছে বা একটু পরে এসে আমাকে বলবে, ভাই গেটটা খোল, আমি আসছি। তো যাই হোক, মামুনিকে আর নাতি নাতকুর ভিতরে আমাকে, ছেলে মেয়ের ভিতরে আমার মামুনিকে আর নাতি নাতকুর ভিতরে আমাকে অনেক ভালোবাসতো। যেটা বলে আপনাদের বোঝাতে পারবো না। সবার নানুই সবাইকে ভালোবাসে, সবার দাদি সবাইকে ভালোবাসে, কিন্তু থাকে না কেউ একটু বিশেষ, হয়তো বা উপরওয়ালার এটাই। কিন্তু দুর্ভাগ্যবশত সে যেদিন মারা যায়, সেদিন সে আমাকে বলতেছিল, ভাই তুই আস আমার সাথে, তুই না গেলে আমি যাবো না। কিন্তু তার সাথে আমার এতটাই দুর্ভাগ্য, কি বলবো, আমি তার সাথে যেতে পারি নাই। আমি আপনাদের শুরু থেকে বলি কাহিনীটা কি। মঙ্গলবার দিনও আমার নানু বাসায়, আমাদের এই ঘরে আসছে, আইসা আমাদের বুঝাইছে, আমাকে বলছে, তখনও বুঝি নাই যে সে চলে যাবে, হয়তো এই কারণে আমাদের বুঝাইতেছে। বললো মাকে খেয়াল রাখবি, মাকে কষ্ট দিবি না। আবার আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করলো, সবকিছুই মামুনিরে বুঝাইলো। তো যাই হোক, সবকিছু বলে গেছে, উপরে গেছে। সে হাঁটতে কষ্ট হয়, বয়স হয়েছে যেহেতু। তো তাও সবার রুমে রুমে যে কথা বলে আসছে। তো হঠাৎ করে রাতে আসার পর থেকে, বড় মামা একটু অসুস্থ ছিল, তো মনি দেখতে গেছিল, তখন কান্নাকাটি করছে। তো বাস রাত্রে আসছি, সারা রাত বলে আন্নাকান্নি করছে, ঘুম আসে নাই। দেন সকালবেলা ঘুম ভাঙছে হলো মেজু মামির ফোন দিয়ে, যে নানু প্রচুর অসুস্থ, বুকে ব্যথা আর বমি করতেছে, মামুনিকে বলতেছে আপা আপনি একটু আসেন। তো মামুনি কি করলো, অন্য সময় মামুনি শরীর খারাপ থাকলে মামুনি বলে একটু পরে আসে, আমার শরীরটা ভালো না, আসতেছে। আমারে বলে, রিয়া যা দেখ তো কি হয়েছে, আমি আসতেছি। আগে আমি যা দেখে আসি, যখন দেখি অনেক অসুস্থ, তখন যাই। আর যদি মানে মনির ওরকম না থাকে, তাহলে মনিরে বুঝা বলি, মামুনিও তো অসুস্থ, মামুনি একটু পরে আসবে। তারপরে মামুনি একটু শরীরটা একটু ভালো লাগলে যা দেখা করে। তো ওদিন মামুনি কোনো দিকে না, আমারও ডাক দেয়নি, নিজেই দৌড়ায় চলে গেছে মনির কাছে। আর বিগত এই কয়েক মাসে মামুনি এত অসুস্থ, মনিও অসুস্থ ছিল, তখনও মামুনি এত সময় দিতে পারে নাই। সেদিন এই কথা শোনার পর থেকে সকাল থেকে মামুনি মনির কাছে, সকালে নাস্তা করে নাই, দুপুরবেলা কোন রকম আইসা খাওয়া দাওয়া করে আবার মনির কাছে।
দেন মামুনি তাড়াতাড়ি করে যাওয়ার পর মনি বলতেছে তোর বড় ভাইয়ের অবস্থা কি দেখে আসে। বড় ভাই দেখতে গেল, আমি মানে কথাবার্তা মামুনি বড় বড় মামা ঘুমায় একটু সত্য। তো দেন ওখান থেকে আবার চলে আসলো নিচে, এসে আমি রুমে গেলাম, মামুনি আর রুমে ঢুকে নাই, দৌড় দিয়ে ওই রুমে গেছে মনির কাছে। তো মনির রুমে যাওয়ার পর দেন ওখানে মনি কি করতেছে, তো আমি আবার গেলাম, সকালে একবার আসছি মনিকে। তো দেন আমি আবার গেলাম, তখন মনি বলতেছে, আমি যে মনি কি অবস্থা, কেমন লাগছে, ভাই ভালো না, বুকটা ব্যথা করতেছে, প্রচুর বুক ব্যথা, খালি বমি, কিছুই রাখতে পারতেছি না, চিরা খাওয়ায়, পানি খাওয়ায়, স্লাইন খাওয়ায়, যাই খাওয়াইতেছে বমি করতেছে। তো বলতেছে ভাই একটু ডাক্তারখানা নেওয়ার কথা। তো আমি আবার কি করলাম, বললাম যে ইয়ের কাছে নেওয়ার জন্য, মনির যে পার্সোনাল ডক্টর আছে সবসময় যাকে দেখায়, তার কাছে বললাম। এখন মেজু মামি এরা বলতেছে সাজ্জাদ মানে আমার ছোট ভাই, ও বলছে বলে নিলে এখন ভর্তি রাখবো, ই করবো। তো মেজু মামি আমার মিটফোর্ড যাওয়ার কথা বলছিল, কিন্তু সাজ্জাদ বলে, নর্মালি সাজ্জাদ কিন্তু আমি বা সাজ্জাদ আমরা মনির কিছু হইলে ডাক্তারখানা সবার আগে মিটফোর্ড দৌড়বে, পার্সোনাল ডাক্তার দেখি না। কিন্তু সেদিন ও বলতেছে যে না, ডাক্তারখানা যাওয়া দরকার নেই, ঠিক হয়ে যাবো। কারণ মনির এর আগে এরকম একবার হয়েছে গ্যাস পাম্প, তো আমরা তো আমি সাহস পাইতেছি না। তো উনি বলতে যে ইয়ের কথা, যে আগের ফাইল দেখা নাহলে ওই ওষুধ আর ইনজেকশনটা ফার্মেসি থেকে নিয়ে আসি। তো আগের ফাইল তার পাইতেছি না, তা মামুনি আবার বললো যে আগের ফাইলে তাহলে খান ফার্মেসিতে ফোন দিতে। মনি বলতেছে তাহলে করে ফোন দিয়া কও যে বলো যে কোনো একটা আমার মানে গ্যাসের একটা ইনজেকশন দিতে। আমি আচ্ছা দেখতেছি। তো আমি আবার খান ফার্মেসিতে মানে আমাদের এখানে যে ফার্মেসি ফার্মেসি তাকে ফোন দিলাম, ভাইয়াকে। তো ফোন দিয়ে বলছি নাজির ভাইয়া, মানে যে ভাই ওনার নাম নাজির। তো আমি ফোন দিয়ে বলতেছি ভাইয়া এরকম এরকম একটু সুই দিছে, সুইটার নাম আমাদের মনে নাই, একটা গ্যাস্ট্রিকের সেকলো বা যে কোনো একটা ইনজেকশন আপনি দিয়ে যান, না হলে আইসা গ্যাসের প্রচুর পরিমাণ বুকে পিঠে ব্যথা করতেছে। তো নানুর তো আবার কিডনির সমস্যা, মানে মনের কিডনির সমস্যা ছিল, পয়েন্ট বেশি। তো এই কারণে রাজীবা বলতেছে ভাইয়া একটা কথা বলে রাগ করো না, তোমার আমি দরকার পড়লে রিকোয়েস্ট করি বা পায়ে ধরতে পায়ে ধরি, এরকম মানে একটা কথা বলতেছে যে ভাইয়া মানে কি বলবো। সে বলতেছে যে নানুর যে অবস্থা, তুমি হয়তো বা তার পার্সোনাল ডক্টরের থেকে পরামর্শ নাও, না হলে মিটফুড নিয়ে যাও, কারণ নানুর কিছুর ওষুধই আমি দিতে পারবো না। মামুনির ওষুধও নাজির ভাই এরকম দেয় না, মনির ওষুধটাও দেয় না, কারণ তাদের সমস্যাটা একটু বেশি, যে পরিমাণ ওষুধ খেত। তো দেন আমি বললাম ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি, আর কিছু বলার নাই। তো আমি দেখতেছি মিটফোন নিয়ে যাই। তো পার্সোনাল ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য বের হইছি। দেন দেন মামুনি কি করলো, আমাদের বলতেছে রিয়াদার ভালো লাগতেছে না, তুই মনিকে নিয়ে মিটফোর্ড চল। হ্যাঁ দেখাবো না, আমিও যাবো। তো মামুনি আবার মামুনিকে বললো কি, সালমা তোর যাওয়া লাগবো না, তোর তো শরীর ভালো না, তুই বাসায় থাক। তো মামুনি বাসায় থাকলো, আমি মেজু মামি আর সাজ্জাদ যাওয়ার ই। তো হঠাৎ করে মানে উপরে কাজ যেহেতু চলতেছে, কারেন্টের কাজ চলতেছে সেদিন আবার 3 তলায়। তো দেন ওইখানে আবার আমি যেহেতু কারেন্টের কাজ জানি, যার কারণে আমাকে আমি মানে আমার সেজু মামি, সে বলছে তুমি থাকো, তোমার ভাইয়া যাক, মানে আমার মামতো ভাই বড় ভাই, ওকে পাঠাবো, তো বুঝে না, তোমার মামার সাথে তুমি থাকো, তুমি যেহেতু বুঝো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ভাইয়ারে ডাক দিল, তো ভাইয়ার সাজ্জাদ আর ইয়ে যাবে মেজো মামি। চল, মানে আমার নাম ধরে বলতেছে রিয়াদ ভাই, মানে আমি আবার মনিকে বুঝায় বললাম যে মনি আপনি যান, নিয়ে যাক, ওদিকে তো কেউ না, তুমি থাক, যদি দরকার হয় আমি যাবো না। তো মনি একা একাই মানে দৌড়ায় সিঁড়িটা নেমে গেছে, এত স্পিডে কোনো সময় মনি নামে না, সিঁড়িটা নামতেও পারে না, কিন্তু ওদিন অনেক জলদি সময় হয়তো শেষ হয়ে আসছে, ওনার যা যা লাগবে ওই পর্যন্ত যেখানে মৃত্যু আছে। তো তাড়াতাড়ি করে রিস্কা উঠলো, কথা বলতে বলতে বাসা থেকে হেঁটে নেমে রিস্কা উঠলো। আবার পাশের বাড়ির আঙ্কেল মানে ওনার
বাড়িওয়ালা, উনি জিজ্ঞেস করতেছে খালা আপনার কি হয়েছে, বাবা বুকটা ব্যথা করতেছে, ভালো লাগতেছে না, মেডিকেল যেতেছি, দোয়া করো। তো এই আস্তে আস্তে করে মেডিকেলের দিকে রওনা দিল। আমি আবার গেলাম হলো যে যেহেতু কারেন্টের কাজ চলতেছে কষ্টি বানতে, আমি গেলাম ওখান থেকে কিলামোড়ের দিকে কষ্টি বানতে। তো বাসায় আমি কস্টিপ নিয়ে ঢুকতে না ঢুকতে ওদিকে মেজো মামার চিৎকার শুনতেছি, কান্নাকাটি করতেছে, বলতেছে আম্মা বলে। তো আর কিন্তু সকাল থেকে ঠান্ডা, শরীর গরম হইতেছিল না, মামুনির হাত তো মনি সারাদিন ধরা। তো মামুনি মনে মনে খালি একটুকে বলতেছে শরীর ঠান্ডা হইতেছে, গরম হইতেছে না কেন। আর সে বলতেছে আমি মনে আর বাঁচবো না, আমি মনে আর বাঁচবো না। তো তো হঠাৎ করে সেদিন আমাকে মানে একটু বকা দিয়ে বলতেছে তুই জলদি আয়। আর আমি পাশে থেকে মেজো মামি আর সাজ্জাদের কান্নার আওয়াজ শুনতেছি, মানে আমার ছোট ভাই ওদের কান্নার আওয়াজ শুনতেছি, ভাইয়া নর্মাল গলাই মানে আমাকে চেইতে যা বলতেছে জলদি আয়। তো আমি আবার দৌড়ায়া মামা আমি থাকবো না, আমি মেডিকেল যাইতেছি, ভাই আমার জলদি যেতে বলতেছে, মনে হয় ওরা কান্না করতেছে, এক এক জায়গায় নিয়ে যেতে হবে, দৌড়া পারতেছে না ভাই একা, আমি যাই। তো আমি বলতেছে মানে আমার মেয়ে সেজু মামি, সে বলতেছে আমিও যাব, আমার নিয়ে যাও। মামুনি বলতেছে আমিও যাবো, আমি বলি আচ্ছা চলেন। আমি রিস্কা আনলাম, তাদের নিয়ে গেতে নিচ্ছি। তো ছোট মামার আবার মামুনি বললো যে এরকম অবস্থা। তো মিডফোর্ডের রোড আপনারা জানেন, হাজি সেলিম কোল্ড ক্লাউড, যে মানে মানে যেটাই হোক এখন মনে আসছে নামটা, হাজি সেলিম পাম্পের সামনে ওই পর্যন্ত যাওয়ার পর প্রচুর জ্যাম, যার কারণে আমরা নেমে গেলাম। মামুনি বল মামুনি আপনার মামুনি মানে বেশিক্ষণ পারেন না, রিস্কায় থাকেন, আমরা রিস্কায়। তো দেন আমি তাড়াতাড়ি করে নেমে কারণ নাই যা এত টেনশন, ওই টেনশন শেষ। বলো ভাই এগুলি তুই কিছু বলিস না, মিলে এসিজি রুমে দিয়ে রওনা দিচ্ছে 3 তলায়। তো আমি আবার কি করলাম, আমি না দাঁড়াইলাম আর আমি বলতেছি যে আমি ভাই এই কথা বললাম, আমার তো ভালো লাগতেছে না, মনির কি কিছু হয়ে গেল। পরে দেখি মামুনি আসছে, আমাকে মামুনি বসেন ভিতরে, ওখানে বসো, আমি বসেন, আমি কই না আমি তোমার মনির চেহারা দেখি। মামুনিও যেহেতু হাইট আসছে, মামুনিও হরণ হয়ে গেছে, মামুনিরে বসিস। তো মামুনির বসে বের হইতে হইতে দেখি কি মেজো মামা আর সাজ্জাদ, মেজো মামি, ছোট মামা, ভাইয়ারা কানতে কানতে মনির মানে স্ট্রেচারে করে নিয়ে আসতেছে শোয়া। তো আমার দেখার বোঝার বাকি নাই, দৌড়ায় গেলাম, শেষ মানে আমার নানু। তো ভাইয়া যেটুক বললো মানে আমাদের বাসা থেকে ঈদগাহ মাঠ পার করে মানে চুয়ারিঘাট পর্যন্ত যেতে যেতে মনি ওখানে দম শেষ করে দিছে। মানে দাঁড়ায় বলে একটা নিঃশ্বাস ভাইয়ার গালে পড়ছে আর মেজো মামের বুকে যাওয়া পড়ছে, শেষ ওখানেই শেষ যেটুক বললো। তো মৃত্যুর ওখানে ছিল। দেন মামুনির যে ওখান থেকে নিয়ে আসলাম, মানে ভিতরে যেখানে মেঝেতে বসেছিল, মামুনি ওখানে দেখে, তো মামুনি হঠাৎ করে গেছে, যে মামুনি দেখে অবস্থা মুনি মারা গেছে দেখে মামুনি ওখানে অজ্ঞান হয়ে যায় রিসেন্টলি। দেন ওখান থেকে মানে অ্যাম্বুলেন্স কোনো মতে নিয়ে, মানে ভাইয়া বললো আমরা ওখানেই দেখছি, সোয়ারিঘাটের সামনে ওখানেই দেখছি যে মারা গেছে। মানে আমার যা লাগছে ভাইয়া বললো, আমি নার্ভ পাইতেছিলাম না, তাও মনের যে একটা সান্ত্বনা যদি যাওয়ার পরে লাইফ সাপোর্ট বা ইসিজিতে ভালো আসে বা কোনো মতে যদি বাঁচার চান্স থাকে, এই কারণে নিয়ে গেছে। কিন্তু ইসিজি রিপোর্ট ভাইয়া দেখাইলো, একবার খালি হার্টবিট একটু লাফ দিয়ে উঠে একবারে পুরো বরাবর। যদি লাইফ সাপোর্টে দেওয়ার মতো থাকতো যে মানে ঝিরঝির করতেছে, তখন হয়তো বা লাইফ সাপোর্ট দিত বা আপনার মানে পাঞ্চ করতো, কিন্তু হায়াত ছিল ওই পর্যন্ত। তো যাই হোক, দুনিয়ায় প্রত্যেকটা মুসলিমের যারা আসছে প্রত্যেকটা জীব মানে হাদিস মোতাবেক
জীবিত ব্যক্তি পৃথিবীতে যেই আসছে তারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো মনি মৃত্যুর স্বাদ গ্রহণ করছে এবং চলে গেছে আমাদের সবাইকে দেখে। সবাই সবার মতোই আছি, কিন্তু আমাদের মাঝে আর মনি নাই। তো আমার নানু, আমার এত খারাপ লাগতেছে আমার মনির জন্য। তো মামুনি মেয়ে, আর সবচেয়ে বেশি মামুনিকে আদর করতো সন্তানদের মধ্যে। তো মামুনির কি পরিমাণ খারাপ লাগতেছে, সন্তানদের কি পরিমাণ খারাপ লাগতেছে, এটা তারাই বুঝবে। সবাই দোয়া করবেন যাতে তাদের মনটা শক্ত করে দেয়, মামুনির যেন মনটাকে একটু শক্ত করে দেয়, সে যেন তার মনকে মানাইতে পারে। আল্লাহ তাআলা যেন তাকে ওই তৌফিক দান করে। আর কি বলবো এখন, এটা বলার মানে জানুয়ারির 12 তারিখ আমার দাদু মারা গেছে। তো 11 তারিখে আমার আহনাফের জন্মদিন, 12 তারিখ আমার দাদু ভাইয়ের মৃত্যু তারিখ। তো আপনারা দোয়া করবেন যেন হযরত আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত যত মুমিন নর নারী পৃথিবীতে ছেড়ে চলে গেছে, সবাই যেন জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা দান করে, সবাইকে যেন মাফ করে দেয়। তো এই কারণে মূলত এতদিন ভিডিওতে আসা হয়নি। ইনশাল্লাহ এখন যেহেতু পৃথিবীতে বাঁচতে হলে দৈনন্দিন জীবনের আবার ফিরে যেতে হবে, কিছু করার নাই, আমাদের তো রেখে গেছে। করতেছি সবাই যেন দোয়া করেন মামুনি যেন বুঝার তৌফিক দেয়, মনকে মানাইতে দেয়। তো ভিডিও আর বড় করব না, আজকে ভিডিওটা এখানে শেষ করবো ইনশাল্লাহ। এখন থেকে আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যেতেছে না। তো এই কারণে ভিডিও করার মানে হাত দিয়েও উঠতেছে। এখন মনে কারণে মামুনি ভিডিওতে আসবে না, মানে আমি নিজেই আনবো না আর মামুনিকে। কথা বলবে এটা শুনবেন আপনারা আগের মতো, হাত দেখতে পারবেন, কিন্তু চেহারা আমি মামুনিকে আর ভিডিওর ফোকাসে আনবো না। সজ্ঞানে যদি মানে আমার সজ্ঞানে আমি নিজে আর মামুনিকে চেহারা ভিডিওতে দিব না, প্রকাশ করব না। তো আপনারা কে কি ভাবেন জানি না, দোয়া করবেন যেন এভাবেই চলতে পারি, যে যেভাবে বলছিল মুরব্বীরা, আর মামুনি যেন এই জিনিসটা তাড়াতাড়ি কাটে উঠতে পারে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে চলে আসে আপনাদের পাশে। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।